কিলার মেয়েটিকে কিডন্যাপ করে, তেজধার চাকু দিয়ে কাটতে যাবে, কিন্তু তখনই সে লক্ষ্য করে মেয়েটি না তো ভয় পাচ্ছে না তো কাঁদছে। এটা দেখে কিলার এর থেকেও বড় চাকু দিয়ে কাটার জন্য ভাবে। এত বড় চাকু দেখে মেয়েটি হাসতে লাগে, যেটা দেখে কিলার রেগে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কেন হাসছো। কিন্তু মেয়েটি কিলারকে বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে তোমার হাত থেকে বাঁচিয়ে নেবে। মেয়েটির নাম দামিনী, যে স্টেশনে বসে তার বয়ফ্রেন্ডের আসার অপেক্ষা করছিল। কিন্তু সেই সময় একজন কিলার এসে দামিনীর মুখে স্প্রে মেরে অজ্ঞান করে ফেলে। কিন্তু দামিনী পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে সে হাসে, কারণ তার অন্ধ বয়ফ্রেন্ডকে সেই স্টেশনে আসতে দেখে ফেলে। কিলার যখন দেখে ছেলেটা অন্ধ, তখন কিলার চুপ করে দামিনীকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। গৌতমের একটু সন্দেহ হয়, সে দামিনীকে ডাকতে থাকে। সে এমনি এদিক ওদিক খোঁজাখুঁজি করে দামিনীর রিং পেয়ে যায়, যেটাতে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে তার গার্লফ্রেন্ড দামিনী কোনো বিপদে আছে। এখন আগে কি হয় চলুন জেনে নিই। কাহিনী শুরুটা হয় একটা শুনশান জায়গা থেকে, যেখানে মুভিটা সাইকো কিলার একটা মেয়েকে বেডে শুয়ে মেয়েটির হাত পা বেঁধে বিনা তার সাথে কথা না বলে মেয়েটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর মেয়েটির বডিটা এক জায়গায় নিয়ে রেখে দেয়। সকালে এই ঘটনাটা পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। পুলিশ অ্যাকশন নেয়। পুলিশ সব ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে যায়। এই শহরেই মুভির হিরো গৌতমও থাকে, যে দেখতে পারে না, কিন্তু দামিনী নামের এক রেডিও জকি শুনতে তার খুবই পছন্দ ছিল, আর সে প্রতিনিয়ত দামিনীর শো শুনতে থাকতো। দামিনীকে শুনতে শুনতে গৌতম দামিনীর প্রেমে পড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এটা ওয়ান সাইডেড লাভ ছিল। গৌতম জানতো যে দামিনী কখন কোন সময় কোথায় যায় আর আগে সে কি করবে। এজন্য তার বন্ধু রাজনায়কমের সাহায্যে দামিনীকে ফলো করতে থাকে। এমনই একদিন সে দামিনীকে ফলো করতে করতে এক বিয়েতে পৌঁছে যায়। গৌতম গান গেয়ে দামিনীকে ইমপ্রেসও করার চেষ্টা করে, আর কিছু সময় পরে সে দামিনীকে প্রপোজও করে ফেলে। কিন্তু দামিনী তার প্রপোজালকে প্রথমে মেনে নেয় না। গৌতমের অনেক রিকোয়েস্টের পর দামিনী বলে আচ্ছা ঠিক আছে, কালকে আমি এক জায়গায় যাব, যদি তুমি সেই জায়গা খুঁজে সেখানে আমাকে পেয়ে যাও তাহলে আমি তোমার প্রপোজাল একসেপ্ট করে নেব, সাথে এটাও মেনে নেব যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। দামিনী হিন্ট দিয়ে কালকে প্রোগ্রামের কথা মন দিয়ে শুনতে বলে গৌতমকে। পরের দিন গৌতম পুরো মন দিয়ে রেডিওতে দামিনীর প্রোগ্রাম শুনতে থাকে। অন্যদিকে দামিনী রাতের বেলা একটা রেলওয়ে স্টেশনে গৌতমের আসার অপেক্ষা করতে থাকে, কারণ তার পুরা ভরসা ছিল যে গৌতম ঠিক আসবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও গৌতম আসে না, আর তার বদলে ওই সাইকো কিলার চলে আসে, যে দামিনীর মুখে স্প্রে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু অজ্ঞান হওয়ার আগে দামিনী গৌতমকে সেখানে আসতে দেখে ফেলে, আর তার চেহারায় একটা হাসি চলে আসে। গৌতম দামিনীর কাছে আসতেই তার পারফিউমের সুগন্ধ পায়। গৌতম দামিনীকে ডাকতে ডাকতে বেঞ্চের দিকে এগোতে থাকে, কিন্তু সাতের কিলার বড়ই শান্তভাবে দামিনীকে নিজের কাঁধে উঠিয়ে গৌতমের সামনে দিয়ে চলে যায়। গৌতমের মনে হয় কিছু তো গন্ডগোল আছে, এজন্য সে পুলিশকে কল করে এখানে নিয়ে আসে। আর যেটা হয়েছে সেটা বলে যে দামিনীকে ওই সাইকো কিলারই কিডন্যাপ করে নিয়েছে। এদিকে সেই সাইকো কিলার এক জায়গায় নিয়ে এসে তার হাত পা কাটার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার নজর দামিনীর চেহারার উপর যায়, যেখানে কোনো প্রকার ভয় ছিল না, বরঞ্চ সে উল্টো মুচকি হাসছিল। কিলার তাকে জিজ্ঞেস করে তুমি হাসছো কেন, আর তোমার চেহারার কোনো ভয় নেই কেন? দামিনী তাকে বলে আজ থেকে ঠিক 7 দিন পর আমার বার্থডে, আর আমার বার্থডে পর্যন্ত যদি আমি গৌতমের কাছে পৌঁছতে না পারি সে আমাকে যেখান থেকে হোক খুঁজে বের করবে। এসব শুনে কিলার দামিনীকে মারে না, আর তার চ্যালেঞ্জটাকেও স্বীকার করে নেয়। কিছু সময় পর কিলার বাইরে গিয়ে একটা প্রস্টিটিউটকে বুক করে আর অজ্ঞান করে নিয়ে আসে। দামিনীর জায়গায় মেয়েটার হাত পা বেঁধে তারও মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এত কিছু করার পর কিলার দামিনীকে বলে যখন গৌতম তোমার খোঁজ করতে করতে এখানে আসবে তখন আমি তার মাথা কেটে তোমার হাতে দেব, আর তোমার মাথা তার হাতে রেখে দেব। পরের দিন কিলার প্রস্টিটিউটের বডি বাইরে ফেলে দেয়। সেখানে পুলিশও পৌঁছে যায়। পুলিশ অফিসার মুথু কমিশনারকে বলে যে দামিনীর বাবা কনফার্ম করে এই বডিটা দামিনীর নয়। বডির কথা শুনে গৌতমও সেখানে পৌঁছে যায়, আর গন্ধ শুকে সেও বলে দেয় এটা দামিনী নয়। গৌতম তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্ট সুশীলার কাছে যায়। গৌতম তাকে জানায় দামিনী এখনো বেঁচে রয়েছে। ডক্টর সুশীলা বলে যে এটা হওয়া তো ঠিক না, কারণ ওই কিলার যে মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরকে মেরেই ছাড়ে। দামিনীর কেসে এমন কি আলাদা হয়েছে
সুশীলা গৌতমকে সাহস দিয়ে বলে 1.5 বছর ধরে পুলিশ কিলারের পিছনে পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরতে পারেনি। হতে পারে এইবার তুমি তাকে ধরতে পারো। কিন্তু তবুও গৌতম কমিশনারের কাছে যায় তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। সেখানে একজন আকবর নামের কনস্টেবল তাকে কমলা নামের এক এক্স পুলিশ অফিসারের ব্যাপারে বলে, যে প্রথমে এই কেসের উপর কাজ করেছে। কমলার অ্যাড্রেস বের করে গৌতম তার বাড়িতে পৌঁছে যায় আর তাকে দামিনীর ব্যাপারে সবকিছু বলে। কিন্তু কমলা তাকে এখানে আসার জন্য না করে দেয়, সাথে তাকে খারাপ খারাপ কথাও বলতে থাকে। আসলে এক অ্যাক্সিডেন্টে কমলা তার 2টো হাত পা হারিয়ে ফেলে, এরপর তার হুইল চেয়ারই সাহারা হয়ে যায়। গৌতম রেগে গিয়ে তাকে এক থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পুলিশ ওই প্রস্টিটিউটের এলাকায় এসে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মহিলাটি বলে, কাল রাতে রানী আমাকে ফোন করেছিল। সে বলে সে তার কাস্টমারের সাথে আছে। তার কাস্টমার একটা ভালো গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। সে দেখতেও ভালো ছিল। এরকম কিছু তথ্য এক করে পুলিশ বুঝতে পারে কিলার একজন ধনী ব্যক্তি। কিলারের বয়স আনুমানিক 28 থেকে 30 বছরের কাছাকাছি হবে। তার একটা বা দুটো লাক্সারি কারও থাকতে পারে। যাই হোক, সেই রাতেই কমলা তার মায়ের সাথে গৌতমের বাড়ি পৌঁছায়। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে গৌতমকে সাহায্য করবে। এখন সে একটা মেয়েরও জীবন শেষ হতে দেবে না। কমলা প্রথমে বলে, আমাদের এই কেসের পুরো তথ্য একসাথে করতে হবে, যেটা এখন সিআইডির কাছে আছে। এই জন্য আমাদের ওখান থেকে সব তথ্য আনতে হবে। আসলে 1.5 বছর আগে সে এই কেসে কাজ করেছিল, এজন্য সে জানতো যে সব প্রমাণ আর ডিটেলস কোথায় রাখা আছে। কমলার সাহায্যে গৌতম সিআইডি অফিসে পৌঁছে যায়। যখন গৌতম আলমারি খুলতেই যাবে, তখন একটা লোক পেছন দিক থেকে ধরে ফেলে। তখনই মুথু নিজের ঘরের চাবি নিতে আবার অফিসে আসে। মুথুর একটু সন্দেহ হয়, কিন্তু সেখানে কেউই ছিল না। মুথুর যাওয়ার পর দেখা যায় অফিসে আর একজন লোক আকবর ছিল, আর সেই গৌতমকে লুকিয়ে ফেলে। কনস্টেবল আকবর কেসের সমস্ত ডিটেলস জেরক্স কপি গৌতমকে দিয়ে দেয়। ডিটেলস গুলো বাড়িতে নিয়ে গিয়ে কমলা কেসগুলোকে স্টাডি করে জানতে পারে সব কটা মেয়েকে মিলিয়ে এখনো পর্যন্ত 14 জন মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে 4 জন তো প্রস্টিটিউট ছিল, আর বাকি মেয়েগুলো নিজেদের ফিল্ডে সাকসেসফুল ছিল। যে যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তারা দিন দুপুরে রোডের থেকেই গায়েব হয়েছে। গৌতম পুলিশের সাথে সবকটা ভিকটিমের বাড়ি বাড়ি গিয়ে কিডন্যাপিং এর কথা জিজ্ঞেস করে। সবারই একই কথা ছিল যে বাড়ি ফেরার সময় রাস্তা থেকেই তারা নিখোঁজ হয়ে যায়। এসব কথা শুনে গৌতম সবকটা জায়গায় যায় যেখানে শেষবারের মতো তাদের দেখা গিয়েছিল। গৌতম নোটিশ করে সবগুলো ক্রাইম স্পট গুলোতে একটা জিনিস কমন ছিল, যেটা একটা ডাস্টবিন ছিল। গৌতম আর কমলা বুঝে যায় যখন মেয়েগুলো নিজের বাড়িতে ফিরছিল তখন তারা ডাস্টবিনের পাশে নিশ্চয়ই কিছু না কিছু দেখেছিল। এজন্য নিজের গাড়ি থামিয়ে সেখানে নামতো। পাশেই যে বাচ্চাগুলো খেলছিল তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারে যে রূপা নামের একটি মেয়ের হাতে একটা পাপিকে দেখেছে। এগুলো শোনার পর গৌতম আর কমলা ধারণা করে যে প্রথমে কিলার একটা কিউট পাপিকে কিনতো আর তাকে নিয়ে এসে ডাস্টবিনের পাশে ছেড়ে দিত। আর যখন মেয়েটা পাপিকে দেখে গাড়ি থামাতো তখনই ওই কিডন্যাপার বলতো যে ওই কুকুরের বাচ্চাটা আমার, প্লিজ পাপিটাকে আমাকে দাও। যখনই মেয়েটি তার কাছে যেত তখনই সে কোনো না কোনো ভাবে অজ্ঞান করে কিডন্যাপ করে নিত। পরের দিন কিডন্যাপার ঠিক এই প্ল্যান নিয়েই এক নতুন মেয়েকে কিডন্যাপ করতে যাবে, কিন্তু কিডন্যাপার এটাতে সফল হয় না, কারণ গতকাল রাতে গৌতম আর কমলা টুইটারে টুইট করে সবাইকে বলে দিয়েছে যে যেখানে কুকুর দেখা যাবে সেখান থেকে দূরেই থাকতে। এজন্য এই মেয়েটি কিলারের জালে ফাঁসে না। টুইটের কথা জানতে পেরে কিলার হ্যাকারের কাছে গিয়ে পোস্ট ডিলিট করতে বলে, আর কাজ হয়ে যাওয়ার পর ওই হ্যাকারকেও সে মেরে ফেলে। ওই রাতেই কিলার ওই মেয়েটাকে কিডন্যাপ করে যে সকালে কিলারের হাত থেকে বেঁচে গেছিল। কিলার মেয়েটাকে নিজের এখানে নিয়ে এসে আবারও তাকে মেরে ফেলে, কিন্তু এবার মেয়েটার মাথা শরীর থেকে আলাদা করে শরীরটা গৌতমের বাড়ির বাইরে রেখে একটা মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম ওই মেয়েটার শরীর থেকে একটা অন্যরকম স্মেল পেয়েছিল, এজন্য সে রাজনায়কমকে একটা সাদা আর একটা কালো পিককে আনতে বলে। রাজনায়কম সেরকমই করে, আর সে গৌতমের সামনে দুটো পিককেই এনে রাখে। গৌতম কমলাকে বলে সে ওই মেয়েটার আর তার আগের মারা যাওয়া প্রস্টিটিউটের শরীর থেকে সাদা শুকরের গন্ধ আসছিল। তারা এক এক করে সবকটা পিগ ফার্মে গিয়ে খোঁজ করতে লাগে, কিন্তু কোনো পিগ ফার্মে এমন কম বয়সের মালিক পাওয়া যায় না যার কিলারের সাথে ম্যাচ হয়। এরই মধ্যে মুথু এই কথাটা জানতে পেরে যায় যে গৌতম আর তার টিম পিগ ফার্মে গিয়ে খোঁজাখুঁজি করছে,
কারণ মুথু একটা লোককে গৌতমের পিছনে খোঁজ নিতে লাগিয়ে রেখেছিল। মুথু এমনি একটা পিগ ফার্মে যায়, আর ঘটনাক্রমে ওই পিগ ফার্মের মালিক ওই কিলারই ছিল, যাকে সে এখনো খুঁজছিল। পুলিশকে ওখানে দেখে কিলার একটু ভয় পেয়ে যায় আর মুথুকে ইনজেকশন লাগিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমরা তাকে কিলারের ঘরে বাঁধা অবস্থায় দেখি। যখন কিলার সেখানে ছিল না তখন দামিনী মুথুর জ্ঞান ফিরিয়ে এনে তাকে পালিয়ে যেতে বলে, কিন্তু মুথু বলে আমার দ্বারা পালানো সম্ভব না। কিছুক্ষণ পর ওই সাইকো কিলার মুথুর কাছে গিয়ে তাকে মেরে ফেলে। এরকম করে সমস্ত পিগ ফার্মে গিয়ে খোঁজাখুঁজি করেও গৌতম আর তার টিমের হাতে কোনো প্রমাণ লাগে না। কিন্তু কমলার পুরো বিশ্বাস ছিল যে কিলার এগুলো পিগ ফার্মের থেকেই একটা পিগ ফার্মেই আছে। কিছু না পেয়ে বেচারা গৌতম খুবই কষ্ট পায় আর সিদ্ধান্ত নেয় যে আজ রাতে সে বাড়িতে একাই থাকবে। কিছু সময় পর সাইকো কিলারের গাড়ি সেখানে আসে। গৌতম বুঝে যায় যে এটা কিলারেরই গাড়ি। এর জন্য সে জেনে বুঝে বাড়ি থেকে বেরিয়ে হাতে একটা ক্যাকটাসের গাছ নিয়ে গাড়ির কাছে যায়। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা রাজনায়কম কিলারের গাড়িকে ফলো করতে থাকে। দুজনের মধ্যে অনেক লম্বা রেস হয় আর দুর্ভাগ্যবশত রাজনায়কম কিলারের হাতে মারা যায়। কিলার রাজনায়কমের ফোন থেকে গৌতমকে ফোন করে জানায় আমি দামিনীকে তার জন্মদিনের দিন মেরে ফেলবো। পরের দিন গৌতম রাজনায়কমের মৃত্যুর খবর জানতে পারে। এটা শুনে সে খুবই কষ্ট পায়। রাজনায়কম গৌতমের দেখার দৃষ্টি ছিল আর প্রকৃত বন্ধুও। পোস্টমর্টম করা ডক্টর গৌতমকে রাজনায়কমের জিনিসগুলো দিয়ে বলে যে কিলার তার ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে তার সাথে নিয়ে গেছে। এসব কিছু দেখে গৌতম কমলা আর তার মাকে বলে সে আর কিলারের পিছনে ছুটবে না। এই কথাতে কমলা খুবই রেগে যায় আর বলে যদি তোমার এত তাড়াতাড়ি হার মানারই ছিল তাহলে কেন আমাকে অন্ধকার থেকে বের করে আনলে? কোনো প্রয়োজন ছিল আমার মনে আশা জাগানোর? সব আমারই ভুল ছিল যে আমি তোমার উপর বিশ্বাস করেছি। যদি আমি সেই সময় কলেজের সিঁড়ি থেকে না পড়তাম তাহলে আজ আমি এই কেসটা একাই সলভ করতে পারতাম। কলেজের কথা শুনে গৌতম আর কমলা সোজা সেই কলেজে গিয়ে খোঁজ খবর করে যেখানে কমলা 1.5 বছর আগে এসেছিল। আসলে এখানে একজন স্টুডেন্টেরও মার্ডার হয়েছিল, সেই কারণেই কমলা এখানে এসেছিল। সিসিটিভি ফুটেজ চেক করার পর একজন সন্দেহজনক লোককে দেখা যায় যে নিজের মুখ লুকিয়ে বসেছিল। কমলা আর গৌতম প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে লোকটি কে ছিল যে এই ভিডিওতে আপনার পাশে বসেছিল। প্রিন্সিপাল বলে আমি এটা জানি না যে লোকটি কে ছিল, কিন্তু এতটুকু বলতে পারি সে লেফট হ্যান্ডেড ছিল, কারণ আমার এখানে পপকর্নও সে বাঁ হাতেই নিয়েছিল, সাথে পুরো ফাংশনের সময় তার ডান হাত তার পকেটেই ছিল। এইসব শুনে গৌতমের মাথায় হঠাৎ একটা জিনিস স্ট্রাইক করে আর সে তাড়াতাড়ি গিয়ে রাজনায়কমের জিনিসগুলো চেক করতে থাকে, যেটাতে সে ক্লিয়ার হয়ে যায় যে কিলারের ডান হাতের ছোট আঙ্গুল নেই। আসলে এটা একটা ক্লু ছিল যেটা তার বন্ধু ছেড়ে গেছিল। যখন কিলার গৌতমের বাড়িতে এসেছিল তখনই গৌতম তার গাড়ির মাপ নিয়ে নিয়েছিল। এরই সাহায্যে সে আলাদা আলাদা কার বানানোর কোম্পানিগুলোতে খোঁজ খবর নেয় আর শেষ অবধি তারা সফলও হয়। এক কার কোম্পানিওয়ালা বলে যে ঠিক আপনার কথা অনুসারে আঙ্গুলিমাল নামে একটা লোক আছে যার নামে একটা হোটেল আছে আর একটা পিগ ফার্মও আছে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে আঙ্গুলিমাল এখন বাইরে গেছে, আর এরই ফায়দা নিয়ে গৌতম তার অফিসে খোঁজাখুঁজি শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে গৌতম একটা ম্যাপ পায় যেটা নিয়ে এসে সে কমলাকে দেখায়। এখান থেকে সিন শিফট হয়। এখানে আমরা দামিনীকে দেখি ওই বন্ধ ঘরটার মধ্যে। দামিনী একজন মহিলাকে দেখে যে বহু সাল থেকে এখানে বন্দী ছিল। দামিনী কিছু জিজ্ঞেস করলে মহিলাটি বলে আমার নাম রিচেল। রিচেল আঙ্গুলিমালের টিচার ছিল। আঙ্গুলিমাল এক অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় রিচেল তাকে শাস্তি দিয়েছিল, তাই তার বদলা আঙ্গুলিমাল আজ নিচ্ছে। অন্যদিকে কমলা ম্যাপে শলায়ের কাঠি লাগিয়ে গৌতমের জন্য ম্যাপকে বুঝতে সহজ করে দেয়। গৌতম আঙ্গুলের সাহায্যে ম্যাপকে মনে করে নেয়। গৌতম আর কমলা প্রতিজ্ঞা করে যে তারা দুজনে সেখানে গিয়ে দামিনীকে ছাড়িয়ে আনবে। কমলা ডিরেকশন দেয় আর গৌতম ড্রাইভিং করে। আঙ্গুলিমাল দামিনীকে এক জায়গায় নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দেয় আর তার সামনে টিচার রিচেলও ছিল। আসলে ছোটবেলায় আঙ্গুলিমালের সাথে যে ঘটনা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করা হয়। তার টিচার রিচেল ছোটবেলায় তাকে মাস্টারবেট করার জন্য শাস্তি দিয়েছিল। সেদিন থেকে রোজ তাকে 60 বার করে মারতো। আঙ্গুলিমাল টিচারের সামনে হাতে পায়ে ধরে অনুরোধ করে যে টিচার আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। এই ড্রামার পর আঙ্গুলিমাল দামিনীকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই দামিনী তাকে প্রশ্ন করে যেই পুলিশের ডেড বডি পড়ে আছে সে কে ছিল। জবাবে আঙ্গুলিমাল বলে যখন আমাকে অ্যারেস্ট করে জুবিনাইল হোমে নিয়ে যাচ্ছিল তখন সে আমার সাথে খারাপ কাজ করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি।
গৌতম আর কমলা সেই জায়গায় পৌঁছে যায়। তারা ভেতরে যেতেই ফ্যাক্টরির মধ্যে লাগানো অ্যালার্ম বাজা শুরু করে দেয়। এটা শুনে আঙ্গুলিমাল যখন গৌতমকে মারতেই যাবে তখনই এলাকায় পাওয়ার কাট হয়ে যায়। আসলে কমলার মা এই এলাকার লাইন কেটে দিয়েছিল। অন্ধকারে আঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে লাগে। আঙ্গুলিমাল গৌতমকে বলে, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। হয় আমি তোমাকে মারবো আর না হয় তুমি আমাকে মেরে দাও। তখনই গৌতম সামনে আসে আর আঙ্গুলিমাল তার পেটে ছুরি মেরে তাকে আহত করে দেয়। গৌতমও ইলেকট্রিক শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার সাথে সাথে গৌতম তার হাত পা বেঁধে ফেলে। এরপর দামিনীকে খুঁজে বের করে তার হাত পা খুলে ফেলে। আর যখন তারা দুজনে এখান থেকে পালাতে যাবে তখনই আঙ্গুলিমাল জোরে জোরে চিৎকার করে বলে, প্লিজ টিচার, আমাকে একা ফেলে যেও না, আমি একা থাকতে চাই না। এসব কিছু শুনে দামিনী তার দিকে চাবি ছুড়ে দেয়। আঙ্গুলিমাল চাবি নেওয়ার জন্য সামনে এগোতে থাকে, তখন তার টিচার চাবিটাকে উঠিয়ে খেয়ে ফেলে। আঙ্গুলিমাল তার কাছে গিয়ে তার পেট চিরে চাবি বের করে নিজেকে ছাড়িয়ে নেয়। যতক্ষণে সে দৌড়ে বাইরে আসে ততক্ষণে দামিনী, কমলা আর গৌতম সেখান থেকে পালিয়ে যায়। পরদিন পুলিশ দামিনীকে প্রেসের সামনে বসিয়ে দেয়। দামিনীকে প্রশ্ন করলে সে উত্তরে বলে, আমি ওই ব্যক্তির মধ্যে কোনো সাইকো কিলার দেখিনি, বরঞ্চ তার মধ্যে আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি, যাকে সবাই একা ছেড়ে চলে গেছে। তার একা থাকার ফায়দা ওঠানো হয়েছে। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে হয়তো সাইকো কিলার সে হতো না। এভাবেই সে নিজের সিম্পেথি দেখায় তার প্রতি। এই ইন্টারভিউ আঙ্গুলিমালও দেখছিল। সে বুঝে যায় এখন গিয়ে কেউ একজন তাকে বুঝতে পেরেছে, যে আমাকে ভালোবাসার নজরে দেখেছে। নিজের ভুল আর হার মেনে আঙ্গুলিমাল একটা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে ফেলে। এর সাথেই আজকের মুভিটা শেষ হয়। যদি মুভির কথা বলা হয় তাহলে সব সময় দেখা যায় কাহিনীতে রাইটার বা ডিরেক্টর যাকে খারাপ দেখানো হয় তাকে খারাপই দেখানো হয়। কিন্তু তার সাথে এটা বলাও খুব দরকার যে আজ সে যেটা সেটা কেন আমরা আঙ্গুলিমালকেই দেখলাম। তো আপনি কখনো ওই ব্যক্তি সমাজকে মাফ করতে পারবেন যে আপনার সাথে ভুল করেছে? একজন টিচারের কাজ শেখানো, কিন্তু একটা ভুলের শাস্তি রোজ বারবার দেওয়া এটা ভুল, যেমনটা আমরা এই মুভিটাতে দেখেছি। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।